আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনারা কি বলতে পারবেন বাংলাদেশের মানুষ সংসদীয় আসনগুলোতে মূলত কিসের ভিত্তিতে ভোট প্রদান করে? এটা আসলে আমাদের একটা মানে রাজনৈতিক এবং সামাজিক মনোবিজ্ঞানের ভিতরে একটা গভীর অনুসন্ধান বলতে পারেন। বাংলাদেশের ভোটারদেরকে বুঝতে হলে আমাদের সামাজিক ইতিহাস, তার মনোবৃত্তি, তার মানসিকতার হিসেবগুলো যদি বুঝে ফেলা যায়, তাহলে আমরা তাদের রাজনৈতিক পছন্দ, তাদের বেঁচে থাকার কৌশল, তাদের সম্মিলিত প্রবৃত্তি এবং এই ভোটে তারা কিভাবে নিজেদের বিনিয়োগ করে, কিভাবে এটাকে আমরা নিরাপত্তার বিনিয়োগ বলতে পারি। তো এটা আমি অনেকদিন ধরেই আসলে একটা আমার মতো করে গবেষণা চালানোর চেষ্টা করি। এটা দেখেছি যে এটার সাথে মনস্তাত্ত্বিক যুক্তি, সামাজিক বাস্তবতা এবং রাজনৈতিক তাৎপর্য, এগুলো সমস্ত কিছুর সংমিশ্রণে মানুষজন এই ভোটের সিদ্ধান্তটা গ্রহণ করে থাকে। প্রথম কারণ হিসেবে যেটা দেখেছি সেটা হলো ক্ষমতার ধারাবাহিকতার ক্যালকুলেশন করে। বাংলাদেশের ভোটাররা প্রায়শই ভাবে যারা এখন আছে তাদের সাথে থাকাটাই নিরাপদ। এটা স্ট্যাটাস কুয়ো বায়াস এটাকে বলা যায়। কারণ মানুষ মূলত পরিবর্তন ভয় পায়। কারণ পরিবর্তন মানেই অনিশ্চয়তা, যে এই 5 বছর তো এইভাবেই ছিল, হঠাৎ করে আবার নতুন করে যদি অমুক দল ক্ষমতায় আসে তাহলে আবার ঝামেলা সৃষ্টি হবে, আবার মানে এই যে ইলেকশনের টাইমে ইনভেস্টররা আসবে না, এই পরিবর্তনটাকে মানুষ অনিশ্চয়তা মনে করে। যার কারণে তারা মূলত সরকার নয়, মূলত মানে তারা চায় নিরাপত্তার বেষ্টনী, তারা চায় জীবনের নিরাপত্তা। তো ক্ষমতার ধারাবাহিকতার ক্যালকুলেশন করে তারা তাদের জীবনের নিরাপত্তাটাকে নিশ্চিত করতে চায়। এরপরে তারা ব্যক্তিগত লাভ বা সুবিধার ক্যালকুলেশন করে। অনেক ভোটারই খেয়াল করে যে এই দল থাকলে আমি চাকরি পাবো, দলীয় মানুষজন বরাদ্দ পাবে। এই যে ক্লায়েন্টেলিজম, আসলে এটা যেখানে মানে রাজনৈতিক আনুগত্যের বিনিময়ে আমি কিছু নাগরিক সুবিধা পাব, এবং এটাই একটা আমাদের প্যাট্রন ক্লায়েন্ট কালচারের একটা স্থায়ী রূপ ধরে, মানে স্থায়ী রূপ হিসেবে আমাদের সঙ্গে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গেছে। এরপরে হলো বিজয়ী পক্ষের সাথে থাকার একটা মনস্তত্ত্ব বাংলাদেশের মানুষের ভিতরে কাজ করে। এটাকে মনস্তাত্ত্বিক ভাষায় বর্ণনা করলে বলা যায় এটাকে হলো ব্যান্ড ওয়াগন ইফেক্ট। ভোটাররা ভাবে যে যে জিতবে তার সাথে থাকলেই ক্ষতি নেই। এটা মানুষের সমাজের একটা আত্মরক্ষামূলক প্রবৃত্তি। মানুষজন কখনোই একা হতে চায় না, বিজয়ী দলের স্রোতের সাথে নিজেকে নিরাপদ রাখতে চায়। তাই ভোটের প্রবাহটা তাদেরকে অনেকখানি মনস্তাত্ত্বিকভাবে ঘায়েল করে ফেলে। এরপরে এলাকা বা আত্মীয়তা ভিত্তিক ভোট।
আমাদের এলাকার ছেলে, আমাদের গোষ্ঠীর মানুষ, আমাদের মুসলমান সমাজের উনি প্রতিনিধিত্ব করছেন, আমাদের হিন্দু ধর্মের লোক, এই ধরনের ব্যাপারগুলো রাজনৈতিক মানে বুদ্ধির অংশ হয়ে গেছে। এটাকে আমরা আইডেন্টিটি পলিটিক্স বলি, যেখানে ভোট হয় আত্মপরিচয়ের উপরে, যেখানে আদর্শের উপরে নয়। কারণ এই ভোটটা সমাজে ঐক্য আনে, রাষ্ট্রীয় ন্যায্যতার বিভাজনও যদিও সৃষ্টি করে, কিন্তু মানুষ এলাকা ভিত্তিক এই ইজমটাকে পছন্দ করে, আত্মীয়তা ভিত্তিক ইজম এটাকে পছন্দ করে। এরপরে যদি বলি তাহলে হলো লেসার ইভিল থিওরি। লেসার ইভিল থিওরি হলো কম খারাপ তত্ত্ব, কম খারাপ তত্ত্ব এবং বেশি খারাপ তত্ত্ব। মানুষ অনেক সময় ভাবে সবাই তো দুর্নীতিবাজ, এই দলটা অন্তত ওদের চাইতে ভালো, মানে আমরা বলি না যে খারাপের মধ্যে ভালো, এটা হলো লেসার ইভিল থিওরি। উনি একটু কম খারাপ, সবাই খারাপ, উনি একটু কম খারাপ। এরপরে হচ্ছে অতীত স্মৃতি বা নস্টালজিয়া। অতীত স্মৃতি বা নস্টালজিয়াটা কেমন? ওই সময় আমাদের চালের দাম কম ছিল, ওই সময় তরি তরকারির দাম কম ছিল, ওরা প্রচুর পরিমাণে আপনার রাস্তাঘাট, কালভার্ট, বড় বড় সেতু, বড় বড় বিল্ডিং, বড় বড় ফ্লাইওভার করেছিল। এই স্মৃতিগুলো মানুষকে, ভোটারকে আসলে আবেগী করে তোলে। এটাকে মনোবিজ্ঞানের ভাষায় বলে রোজি একটা রেট্রোস্পেকশন বায়াস। মানে অতীতের ভালো দিকগুলোই শুধু মনে পড়ে, খারাপ দিকগুলো ভুলে যায়। তারা কি পরিমাণ অত্যাচার করেছে, তারা কি পরিমাণ জালিয়াতি করেছে, চুরি করেছে, তারা কত টাকা পাচার করেছে, এগুলো মানুষ ভুলে যায়। এবং সমাজের যারা সিনিয়র সিটিজেন, তাদের কাছ থেকে এই মানে ইফেক্টগুলো বেশি আসে, এই রোজি রেট্রোস্পেকশন বায়াস ইফেক্ট যেটা। এরপরে আমাদের সমস্যা নেতা পূজা বা ব্যক্তি কেন্দ্রিক আবেগ। বাংলাদেশের রাজনীতিতে একটা লিডার কারিশমার উপরে ভোট হয়। মানুষ তাকে যেভাবে সংজ্ঞায়িত করে উনি সেটাই আসলে হয়ে যান। উনি যত কিছুই করুক, ওনার কাছে গেলে উনি কখনো আমাদের 100টা টাকা না দিয়ে ফেরত দেন না। এই যে একটা মানে ব্যক্তি পূজা, লিডারের যে কারিশমা, ওনার ওয়াইফের ব্যবহারটা দেখছেন? মাটির মানুষ, এত বড় ঘরের ভাবি, কিন্তু ওনার মানে মানে ব্যবহারটাই মনে হবে যে আমার সাথে উনার আত্মিক একটা সম্পর্ক আছে। এই যে ব্যক্তি পূজার একটা ব্যক্তি কেন্দ্রিক আবেগ, এই ব্যাপারটা বাংলাদেশের ভোটে অনেক বড় কাজ করে। এরপর হলো প্রতিবাদ বা প্রতিশোধমূলক ভোট প্রদান। আমরা ভোট কেবল আমাদের সমর্থনের ভাষা নয়, ভোট অনেক সময় প্রতিবাদের হাতিয়ার। অনেকেই ভোট দেয় কাউকে হারানোর জন্য। এটা হলো আমাদের মনস্তত্ত্বে বলে রিঅ্যাক্টিভ ভোটিং বিহেভিয়ার, যেখানে ভোটাররা তাদের ক্ষোভকে ব্যালটে প্রকাশ করে। এই ভোট হচ্ছে নীরব প্রতিশোধের একটা প্রাতিষ্ঠানিক রূপ। এরপরে আমরা ভোট প্রদান করি পারিবারিক এবং সামাজিক চাপে। বাংলাদেশের ভোট একান্ত ব্যক্তিগত ব্যাপার নয়, এখানে সামাজিকতা আছে, বাড়ির কর্তার পছন্দ আছে, স্থানীয় ইমাম, হেডমাস্টার, প্রিন্সিপাল সাহেব, সমাজের গণ্যমান্য ব্যক্তি, এই যে কালেকটিভ কনফর্মিটি যেটা, এটাকে ভাবে যে মানুষ না প্রিন্সিপাল স্যার তো বলতেছে যে উনিই ভালো,
অন্য জায়গায় ভোট দিলে আসলে ঝামেলা হবে, এই মনোভাবটা গ্রামীণ সমাজে খুবই প্রভাব ফেলে, শহুরে সমাজে এটা কম ফেলে। এরপরে আমরা খেয়াল করে দেখেছি যে ভবিষ্যতের নিরাপত্তার ক্যালকুলেশন করে মানুষজন। ভোটাররা ভাবে এই দল থাকলে আমার ব্যবসা, জমি, চাকরি এগুলো নিরাপদ থাকবে। এই রিস্ক ম্যানেজমেন্ট বিহেভিয়ারটা মানুষের একটা ইন্স্যুরেন্স পলিসি হয়ে দাঁড়ায়। এরপরে ভয় নির্ভর একটা ভোট আছে। ভয় নির্ভর ভোটটা কেমন? অনেকেই ভোট দেয় ভয়েই, এই দল পরিবর্তন করলে প্রশাসনিক ক্ষতি হবে, হয়রানি হবে, প্রতিশোধমূলক আচরণ হবে, আমাদের ওই ওই কাহিনীগুলোর উপরে একটা আমাদের উপর প্রতিশোধমূলক কিছু আচরণ করা হবে, এই পলিটিক্স অফ ফিয়ার। এর ফলে নিরাপত্তাহীন প্রজাসুলভ মানসিকতা, আমরা যে মুক্ত নাগরিক নই, এই ভয়টার উপর ডিপেন্ড করে মানুষ ভোট দেয়। এরপরে মানুষ ভোট দেয় স্থিতিশীলতার আকাঙ্ক্ষা থেকে। এখন পর্যন্ত আমি প্রায় 11 রকমের ভোটের বিভিন্ন ধরনের ভিন্নতা বলেছি। কোনো অঞ্চলে এই ভিন্নতাটা এক এক রকম, কোনো মানুষের ভিতর এই ভিন্নতা আবার আর এক রকম করে। তো এরপর হলো ওই মানুষই আবার স্থিতিশীলতার একটা আকাঙ্ক্ষা থেকেই, ওই ফিয়ারটার সাথে এই স্থিতিশীলতার আকাঙ্ক্ষা যখন যুক্ত হয়, তখন মানুষ চিন্তা করে, এটাকে আসলে মনস্তত্ত্বের ভাষায় বলা হয় লস অ্যাভারশন বায়াস। আমরা ঝুঁকি নিতে ভয় পাই। নতুন দল মানেই অনিশ্চয়তা। এই যে ছোট ছোট বাচ্চাদের দলে ভোট দেব, এরা কি আসলেই দেশ চালাতে পারবে? বিএনপি তো দেশ চালানোর জন্য একটা খুব পরিপক্ক দল, তারা ক্ষমতায় ছিল। এই স্থিতিশীলতার আকাঙ্ক্ষা থেকে মানুষ ভোট প্রদান করে। জামায়াতে ইসলামী বাংলাদেশ তো কখনো সরকারে ছিল না, তারা সরকারের অংশ ছিল। তারা নিজেদের প্রতীক নিয়ে তো নির্বাচন করে জিততে পারে না। এই যে একটা স্থিতিশীলতার একটা লস না করার অ্যাভারভেশন বায়াস বলা হয় এটাকে। এরপরে যেটা কাজ হয় সেটা হলো মিথ্যা বা তথ্য বিভ্রান্তি। মিডিয়াতে যে তথ্য বিভ্রান্তি হয়, টেলিভিশনে, ইউটিউবে, ফেসবুকে, এই সব কিছুতে আপনি ভোটারদের মতামত ডিপেন্ডে এনারা খুবই প্রভাব ফেলতে পারে। ভুয়া খবর, আবেগপ্রবণ প্রচারণা, অপপ্রচার, এই সব কিছুই ভোটের সিদ্ধান্তকে প্রভাবিত করে। এটাকে আমরা, এই প্রবণতাটাকে বলা হয় ইনফরমেশন ফ্রেমিং ইফেক্ট। এটা বাংলাদেশের নির্বাচনের জন্য নতুন বাস্তবতা। এই ব্যাপারটা কিন্তু 10 বছর আগে ছিল না। এবং এরপরে আমরা দেখেছি যে ধর্মীয় এবং মতাদর্শিক টান। ধর্মীয় মতাদর্শিক টানটা কি? ধর্ম, জাতীয়তাবাদ, ঐতিহ্য এই ভোটের পিছনে শক্তিশালী একটা মনস্তাত্ত্বিক প্রক্রিয়া হয়ে কাজ করে, একটা মনস্তাত্ত্বিক প্রেরণা হিসেবে কাজ করে। এবার চলেন সবাই আমরা আল্লাহর দলে ভোট দেই, এই দলটাকে ভোট দিলে আমরা বেহেশত পাবো, এই দলটা ভোট দিলে আসলেই আমাদের দেশ অমুক দেশের মতো এই শাসনতন্ত্র কায়েম করতে পারবে। এইটা আমাদের ধর্ম এবং পরিচয়ের একটা যে আইডেন্টিটি, এটাকে নিশ্চিত করতে চায়। এরপরে হলো প্রতীক বরাদ্দের উপর একটা ভোট ডিপেন্ড করে বাংলাদেশের ভোটে ধানের শীষ, লাঙ্গল, নৌকা এগুলো আসলে একটা প্রতীক নয়, এগুলো অনেকটা আমাদের ভিতরের একটা আবেগ, একটা স্মৃতি, একটা সিম্বলিক কগনিশন। অশিক্ষিত ভোটাররা প্রতীকের মাধ্যমে মূলত ভোট দেয়, বা হে এবার কিন্তু ধানের শীষত ভোট দিয়ে আসছো, এই ব্যাপারটা। এরপরে হলো
সোশ্যাল মিরর ইফেক্ট আছে। বাড়ির পাশে সবাই দিচ্ছে, আমাদের এলাকার সবাই দিচ্ছে, আমরাও সবাই দেব। এই হার্ড মেন্টালিটিটা, এটা সমাজের একটা অদৃশ্য চাপ। ভিন্ন মত আমি এটা থেকে হওয়া মানে আমি তাদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারি। এই ভয়েই মানুষ এই স্রোতে গা ভাসায় না। এবং ভোটের বাজার হলো ইকোনমিক রেশনালিটি। মানুষ ভোটটাকে একটা সম্পদ হিসেবে ভাবে, এটার দাম আছে। এটা দুর্নীতিপূর্ণ হলে অর্থনৈতিকভাবে মানে মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে। মানুষ অর্থনৈতিকভাবে এই চান্সটা কেন নেবে না? এই ইকোনমিক রেশনালিটি, ভোটের বাজার যেটাকে আমরা বলি, কারণ ভোটার তার ক্ষমতা আছে এটা সে বুঝতে পারে, যার কারণে তাৎক্ষণিক লাভ খোঁজে। অমুক চেয়ারম্যান আমাদেরকে তো 1000 টাকা করে ভোটটা কিনতে চাচ্ছে, তাহলে তাকে ভোট কেন দেব না? টাকা নিয়ে বেইমানি করব? এই যে ইকোনমিক রেশনালিটি মানুষের ভিতরে অসংখ্য বাধা সৃষ্টি করে। এটা আমাদের অর্থনীতির আসলে একটা কঠিন বাস্তবতা। 1000 টাকার বিনিময়ে যে ভোটটা বিক্রি হয়ে যায়, আসলে ওই ভোট তখন উপরে যতগুলো কারণ আপনাদেরকে বলেছি আগে, সমস্ত কিছুকে বিলীন করে দেয়। তাই এই ভোটের বাজার আমাদের সমাজের একটা অনেক বড় রোগ বলা যায়। তাহলে সমস্ত কিছুর যদি সারসংক্ষেপ বলি, এটা হলো একটা মিশ্র মনস্তত্ত্ব, যেখানে আবেগের উষ্ণতা আছে, যেখানে বাস্তবতার ঠান্ডা হিসাব নিকাশ আছে, যেখানে ভয় এবং নিরাপত্তার মিশ্র প্রতিক্রিয়া আছে, এবং ভবিষ্যৎ নিয়ে একরাশ সংশয়ের ভিতর থেকে মানুষ ক্যালকুলেশন করতে থাকে। এবং এটা ভোটাররা শুধু একজন নাগরিক নয়, তারা একজন সার্ভাইভাল স্ট্র্যাটেজিস্ট। এনাদের এই এক টুকরো ব্যালট তাদের ভবিষ্যৎ, তাদের মর্যাদা, তাদের নিরাপত্তা এবং এই সকল কিছুর একসাথে গাঁথা একটা প্রক্রিয়া। তাই সামনের সংসদ নির্বাচনে সঠিক সিদ্ধান্ত নিন। যে দল ক্ষমতা গ্রহণ করবে বলে আপনি মনে করেন, আমার মনে হয় ঠিক সেই দলের পিছনেই আমাদের থাকা উচিত। এটাও আর একটা মনস্তত্ত্ব যে আমি সত্যি বৃষ্টি যেদিকে আসবে আমি সেদিকে ছাতা ধরছি কিনা। ধন্যবাদ।